ইট পার্টিকেল বুক ভার্সন লিখেছেন সানজিদা বিনতে শফি, স্টোরি টেলিং বাই মি। দেশের নামকরা মডেল ও অভিনেত্রী সাবা খানের খুনের দায়ে পিবিআই এর হাতে গ্রেফতার হয়েছে মিনিস্টার আসমিন জাহিন চৌধুরী। আসমিনকে পিবিআই এর হেডকোয়ার্টারে আনতে চারদিক থেকে সাংবাদিকরা ঘিরে ধরেছে তাকে। আসমিন শান্ত নিশ্চল মুখে গাড়ি থেকে বেরিয়ে এসেছে। সাংবাদিকের ভিড় সামলাতে পুলিশ হিমশিম খেয়ে যাচ্ছে। একের পর এক তীক্ষ্ণ প্রশ্ন ছুড়ে দিচ্ছে তার দিকে। নিজের ইমেজ পরিষ্কার রাখতে কি আপনি আপনার গোপন প্রেমিকাকে খুন করেছেন মন্ত্রী সাহেব, নাকি এর পিছনে অন্য কোনো গল্প আছে? সাবা খান কি এমন গোপন তথ্য জেনে গিয়েছিল যার জন্য তাকে তার নিজের প্রাণ দিতে হলো? আসমিন থামলো। ভিড়ের মাঝে পরিচিত কণ্ঠস্বর শুনে মুচকি হাসলো সে। ঘাড় কাত করে চশমার উপর দিয়ে তাকালো মাইক্রোফোন হাতে দাঁড়ানো প্রশ্নকর্তার দিকে, যে কিনা ক্রু হেসে এই মুহূর্তে তার দিকেই তাকিয়ে আছে। মাস্কের আড়ালে নিজের স্ত্রীকে দেখে চমকালো না সে। আসমিনকে থামতে দেখে কোলাহল কিঞ্চিত কমেছে বইকি। বুক টান টান করে হেঁটে স্ত্রীর সামনে দাঁড়ালো আসমিন। বাঁকা হেসে খানিকটা রসিকতার ছলে বলল, আপনি তো দেখছি সবই জানেন। খুন হয়েছে ঘন্টাখানেক হলো, এর মধ্যে আপনি এত ইনফরমেশন জেনে গিয়েছেন? সাংবাদিকতা ছাড়ুন তো ম্যাডাম, এই পেশায় কিছু নেই। আপনি বরং পিবিআই এর যোগ দিন, তরতরিয়ে পদোন্নতি হয়ে যাবে। আপনার অবগতির জন্য জানিয়ে দেই, আমাকে সন্দেহবাচক হিসেবে জিজ্ঞাসাবাদ করার জন্য আনা হয়েছে সাংবাদিক সাহেবা। আমার অপরাধ এখনো প্রমাণ হয়নি। এমন কঠিন সময়ে দাঁড়িয়ে আসমিনের সস্তা রসিকতায় চোয়াল শক্ত হয়ে এলো নূরের। ব্যঙ্গাত্মক গলায় বলল, তাহলে কি আপনি লাশের সাথে এক্কা দোক্কা খেলতে গিয়েছিলেন মন্ত্রী সাহেব? তথ্য অনুযায়ী আপনাকে লাশের পাশেই পাওয়া গিয়েছে। এক্কা দোক্কা খেলতে যাব কেন? বউ ছাড়া কারোর সাথে আমি এক্কা দোক্কা খেলি না। ইয়ে মানে একটু বউ ভক্ত তো, আপনি একটু সবুর করুন, সব কিছু জেনে যাবেন। আসমিন চলে যেতে গিয়েও আবার দাঁড়ালো। দুষ্টু হেসে বলল, ও আর একটা কথা, আমার আবার তাড়াহুড়া একদম পছন্দ না, সব কিছু একটু সময় নিয়ে করতে হয়। আসমিনের এমন নির্লজ্জ ইঙ্গিতে গা জ্বলে উঠল নূরে। কিছু বলার জন্য মুখ খুলতেই একজন অফিসার এসে বলল, স্যার এখান থেকে চলুন, আমাদের ভেতরে যেতে হবে, সবাই অপেক্ষা করছে। নূরের দিক থেকে চোখ সরিয়ে আসমিন গম্ভীর গলায় বলল, চলো। আসমিন ভিতরে চলে যেতে নূরের পাশে দাঁড়িয়ে থাকা তানভীর দীর্ঘশ্বাস ছেড়ে বলল, জামাই দিয়া করালেই তো নিজের বেজ্জতি, চল অফিসে যাই, এখানে আর কাম নাই। আরে দাঁড়া, তোর কি মনে হয় খুন কে করেছে? এই মন্ত্রী বেটা তো আর খুন করে নাই, কাজটা অন্য কারোর। তানভীর অত্যন্ত দুঃখী গলায় বললেন, এভাবে বলিস না দোস্ত, এই লোক তোর একমাত্র স্বামী, তাও অনেক বছর পুরনো। নূর বিরক্ত চোখে তানভীরকে দেখলো। সেখান থেকে বেরিয়ে রাস্তায় হাঁটতে হাঁটতে বলল, তার আরও একটা পরিচয় আছে, সে কামিনী চৌধুরীর ছেলে, আমার আব্বুর খুনি। তাদের জন্য আমার আব্বুকে মরতে হয়েছে। আমি এদিকে কাউকে শান্তিতে থাকতে দেব না। চৌধুরী বাড়ির সবাইকে চরম মূল্য দিতে হবে। নূরে চোখ মুখে প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলছে। তানভীর শুরু থেকে সব জানে, তাই আর কথা বাড়ালো না। তবে নূরের দিকে সন্দিহান চোখে তাকালো একবার। এসবের পেছনে নূরের হাত নেই তো? নূরকে দেখতে যতটা সাধারণ লাগে, আদতে সে তেমন নয়। পুরনো বন্ধু হিসেবে এতটুকু খুব ভালো করেই আন্দাজ করতে পারছে তানভীর। কি মনে হয় কতক্ষণ আটকে রাখা যাবে তাকে? দেখা যাক, আমার ভাই আর কোনো কাজে লাগবে? আসমিন ভাইয়ের জন্য মায়া হয় দোষ, বেচারা দুধকলা দিয়া কালসাপ পুষতাছে। আগে জানলে কি আশিয়ানকে এত বড় পোস্টে দিত? নূর দুম করে কিল বসালো তানভীরের পিঠে। রাগে গজগজ করতে করতে বলল, আমার ভাই যোগ্য ছিল, তাই চাকরিটা পেয়েছে, অবান্তর কথা বলা বন্ধ কর। তানভীর আবারও দীর্ঘশ্বাস ফেলল। চাকরি পাওয়ার পেছনে আসমিন আছে, তার সে অনেক আগে থেকেই জানে। কেন যে সেটা নূর বিশ্বাস করতে চায় না কে জানে। আমরা যাতে ঘৃণা করি তাদের ভালো কোনো গুণ আমাদের চোখে পড়ে না, অথবা পড়লেও এড়িয়ে যায়। নূরের ক্ষেত্রেও একই লজিক কাজ করছে। আসমিনের ভালো দিকগুলো তার চোখেই ধরাই দিচ্ছে না। তানভীরের ভাবনার মাঝে সাদা রঙের মার্সিডিজ বেঞ্জ ব্র্যান্ডের গাড়ি এসে থামলো তাদের সামনে। গাড়ি থেকে গোমরা মুখে বেরিয়ে এসেছে সানভি। চলুন ম্যাম, এভাবে বাইরে ঘোরাঘুরি করা ঠিক হবে না। নূর সানভির মলিন মুখ দেখে রসিকতা করে বলল, এমন গাল ফুরিয়ে রেখেছো কেন সানভি? কেউ বকেছে নাকি? সানভি মাথা নিচু করে চুপ করে রইল। নূরের রসিকতা তার ভালো লাগেনি। স্যারের জন্য মন কেমন জানি করছে। খুনটা তার স্যার করেনি। কিছুক্ষণ আগে সে অফিসে ছিল, মনোযোগ দিয়ে কাজ করছিল। লাশের পাশে কখন আলাদিনের জিনের মতো হাজির হলো সেই অঙ্কটাই মেলাতে পারছে না সানভি। বাসার সবার ঘুম হারাম হয়ে গেছে।
আমজাদ চৌধুরীর পেশায় হাই হয়ে যাতা অবস্থা, আর এদিকে স্যারের স্ত্রী কিনা এমন হেসে হেসে রসিকতা করছে। পৃথিবীতে মানবতা বলতে কিছুই নেই। উফ, একদমই নেই। নূর গাড়িতে উঠতে উঠতে বলল, চিন্তা ভাবনা পরে করো সানভি, আগে বাসায় চলো, নাটকে গুরুত্বপূর্ণ অংশ মিস করে যাচ্ছি তো। সানভি মন খারাপ করেই গাড়িতে বসলো। স্যারের জন্য মায়া হচ্ছে তার, কতদিন বন্দি থাকবে কে জানে। আসমিনের সামনে চেয়ারে আশিয়ান বসে আছে, তার পাশেই পিবিআই প্রধান রিয়াদ হোসেন দাঁড়িয়ে আছেন। থেমে থেমে কপালের ঘাম মুছছেন তিনি। আশিয়ান তীক্ষ্ণ গলায় বলল, এত রাতে আপনি মিস সাবা খানের বাসায় কি করছিলেন? কি এমন হলো যে আপনি তাকে খুনই করে ফেললেন? আসমিন নিঃশব্দে হাসলো। পাশে দাঁড়িয়ে থাকা অফিসারের দিকে তাকিয়ে বলল, কি বাচ্চা কাচ্চা দিয়ে ইন্টারোগেশন করছো রিয়াদ? এখন কি দুধের বাচ্চার কাছে জবাবদিহি করতে হবে? আপনি এখন অপরাধের চেয়ারে বসে আছেন স্যার, তাই আমাদের সাথে কোঅপারেট করুন। যা জিজ্ঞাসা করছি তার সঠিকভাবে জবাব দিন। কেন মেরেছেন সাবা খানকে? আশিয়ানের ধারালো বাক্যে অধর বাঁকিয়ে হাসলো আসমিন। চেয়ারে গা এলিয়ে বসে শান্ত গলায় বলল, আপনি কি আমাকে খুন করতে দেখেছেন অফিসার? মার্ডার ওয়েপেন আমার হাতে ছিল। সাবা খানের বাসায় আমার উপস্থিতি আমাকে খুনি প্রমাণ করে দিল। না মানে কি মনে হয় আপনার? খুন করে আমি আপনাদের আসার অপেক্ষা করছিলাম যে কখন আপনারা আসবেন আর গ্রেফতার করবেন আমাকে। এসবে সময় নষ্ট না করে আসল অপরাধীকে খুঁজুন। এখানে বসে থাকা ছাড়াও আমার অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। সাবাকে খুন করার মতো কোনো রিজন আমার কাছে নেই অফিসার। সে আমার ভালো বন্ধু ছিল, এ কথা কম বেশি সবাই জানে। তাছাড়া আমার যদি কাউকে মারতেই হয় তাহলে নিজে গিয়ে মারার কোনো প্রয়োজন নেই, একটা ফোন কলই যথেষ্ট। কি বলো রিয়াদ? পিবিআইয়ের প্রধান অপ্রস্তুত হাসলেন। আসমিন জাহিন চৌধুরী হলো রাঘব বোয়াল। উপযুক্ত প্রমাণ হাতে না নিয়ে কথা বলে সময় নষ্ট করার কোনো মানে নেই। তিনি আমতা আমতা করে বললেন, সাধারণ প্রসিডিওর তো ফলো করতেই হবে স্যার, আমরা তো নিয়মের বাইরে যেতে পারি না, বুঝতেই তো পারছেন। আসমিন ঘড়ি দেখল। আশিয়ানের রাগে লাল হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, প্রসিডিওর আজকের জন্য এখানেই শেষ। আমি এসেছি অলরেডি 2 ঘন্টা হয়ে গেছে। বাসা যাচ্ছি আমি, বউ অপেক্ষা করছে। আপনি এভাবে যেতে পারেন না স্যার, আজ রাতে আপনাকে এখানেই থাকতে হবে। একটা মার্ডার কেসে প্রাইম সাসপেক্ট আপনি। আসমিন বিরক্ত গলায় রিয়াদ হোসেনকে বলল, রিয়াদ, এই বাচ্চা তুমি সামলাও, ওকে বুঝিয়ে দাও নিয়ম আমরাই তৈরি করি। আসমিনকে রেগে যেতে দেখে রিয়াদ হোসেন চোখ রাঙালেন আশিয়ানকে। কাচুমাচু গলায় বললেন, আপনি যান স্যার, আমি এদিকটা দেখছি। আসমিন চশমার উপর দিয়ে কড়া চোখে দেখল আশিয়ানকে। বসা থেকে উঠে 2 হাতে টেবিলে ভর দিয়ে ঝুঁকে তীক্ষ্ণ গলায় বলল, আমার পেছনে না লেগে নিজের ডিউটি নিষ্ঠার সাথে পালন করো। সিংহের সামনে ইঁদুরের নাচানাচি হাস্যকর লাগে। আসমিন সোজা হয়ে দাঁড়িয়ে রিয়াদ হোসেনকে ইশারা করে বেরিয়ে গেলেন। রিয়াদ হোসেন আশিয়ানের উপর বিরক্ত। তিনি মেজাজ চরমে তুলে ক্যাটক্যাটে গলায় বললেন, এই ছেলে, সমস্যা কি তোমার? মন্ত্রী সাহেব তো তোমার বোনেরই জামাই হয়, তা বোনের জামাইয়ের পেছনে এভাবে লাগছো কেন? আশিয়ান নিজের রাগ গিলে নিল। চোখ মুখ শক্ত করে বলল, আমি আমার ডিউটি করছি স্যার।